দর্শক আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন ডক্টর অন কলে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেই সব কিছুর তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে সাথে থাকবো আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় হার্ট অ্যাটাক এবং এই বিষয়ে করণীয়। আলোচনার জন্য আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার AKM মহিউদ্দিন ভুইয়া মাসুম, বিভাগীয় প্রধান কার্ডিওলজি বিভাগ, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাওয়ার জন্য আপনারা ফোন করুন 982405 নাম্বারে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর অন কলে। ধন্যবাদ। আমরা আজ খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, হার্ট অ্যাটাক, এই বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। বলা হয় যে সঠিক সময় যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া হয় হার্ট অ্যাটাকের সময়, তাহলে একটা প্রিয় প্রাণ বেঁচে যেতে পারে। তাই আজকের আলোচনা প্রথমে একটু আমরা দর্শকদের জন্য একটু জানাতে চাই আসলে হার্ট অ্যাটাক বলতে আমরা কি বুঝি। ধন্যবাদ আপনাকে এবং দর্শকদেরকে ধন্যবাদ। আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান হলো আমাদের হার্ট। এই হার্টের মেন কাজ হলো সে আমাদের শরীরের প্রতিটা কোষে ব্লাড সাপ্লাই করে, কিন্তু হার্টের নিজস্ব ব্লাডের প্রয়োজন, মানে তার খাদ্যের প্রয়োজন। সে তার তিনটা মেইন ধমনির মাধ্যমে সে নিজের রক্ত রিসিভ করে। এগুলোতে যদি কখনো চর্বি জমে প্ল্যাক হয়ে যদি আমাদের ওই কোনো ধমনী বা আর্টারি যদি বন্ধ হয়ে যায়, তখন একটা হার্ট অ্যাটাক হয়, কিছু সিমটম হয় এবং সিমটমটাকে আমরা হার্ট অ্যাটাক বলি। তখন আমরা এটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়ে এটা আমরা কনফার্ম হয়ে চিকিৎসাতে চলে যাই। আচ্ছা, যেহেতু সিমটমের কথা আপনি বলছিলেন, তাহলে একটু আমরা সিমটমের বিষয়ে জেনে নিতে চাই। তো এখানে দুটো কথা আমি বলতে চাই। প্রথমত লক্ষণগুলো আপনি আমাদেরকে একটু জানাবেন, আর দ্বিতীয়ত হচ্ছে হার্ট অ্যাটাক হলে তো আমরা ধরেই নিই যে বুকে ব্যথা হবে। বুকে ব্যথা ছাড়াও কি হার্ট অ্যাটাকের লক্ষণ প্রকাশ পেতে পারে কিনা? হার্ট অ্যাটাকের আমরা যে সিমটমগুলো সেগুলো বেসিক্যালি আমরা কম বেশি সবাই জানি, কিন্তু সাধারণত বুকে ব্যথা, বুকের তীব্র চাপ এবং শ্বাসকষ্ট, ঘেমে যাওয়া এবং বমি হওয়া, মাথা ঘোরানো, অস্থিরতা, এগুলো হার্ট অ্যাটাকের একটা মানে। আর আমাদের যে বুকে ব্যথাটা হয় সেটা রেডিয়েট করে। বুকে ব্যথা সাধারণত বাম পাশে হয়, সেটা বাম হাতে চলে যেতে পারে, চোয়ালে চলে যেতে পারে, পিঠে চলে যেতে পারে। ইভেন আমাদের আপার অ্যাবডোমেন, পেটের উপরিভাগে যে ব্যথাটা করে, এটাকেও আমরা হার্ট অ্যাটাক হিসেবে দেখি, এটা এক্সক্লুড করতে হয়। এই হার্ট অ্যাটাকের এই লক্ষণগুলো আমাদের সবাই জানি। তারপর রিপিট করি যে আমাদের অ্যাওয়ারনেসের জন্য আমরা যেন সতর্ক থাকতে পারি। আচ্ছা, এই যে হার্ট অ্যাটাক যখন হয় বা হার্ট অ্যাটাকের ব্যথার সাথে কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথার অনেক সিমিলারিটি আছে। তো এই দুটো হচ্ছে কিভাবে একজন রোগী ভিন্ন করতে পারবেন যে আসলে এটা গ্যাস্ট্রিকের ব্যথা হচ্ছে নাকি হার্ট অ্যাটাকের কোনো আগাম বার্তা দিচ্ছে? এটা হলো যে হার্ট অ্যাটাকের যে পেনটা হয়, এটা আমাদের দেশে ইন জেনারেল মানুষ এটাকে প্রথমে গ্যাস্ট্রিকের ব্যথা হিসেবে ধরে নেয়, কিন্তু আসলে এটা খুব রং। গ্যাস্ট্রিকের ব্যথা এক ধরনের প্রেজেন্টেশন নিয়ে আসবে, কিন্তু আপার অ্যাবডোমিনাল পেন, যেটা পেটের উপরিভাগে যে ব্যথাটা থাকবে, সেটা অনেক সময় দেখে যে আমরা যদি ইনফেরিয়র এমআই, এটা কিন্তু নিচের আপার অ্যাবডোমিনাল পেন হিসেবে প্রেজেন্ট করে। ওইটার সাথে যদি আমরা দেখি যে আমাদের সোয়েটিং হচ্ছে, বমি হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আমার হার্টের প্রবলেম হয়েছে। আচ্ছা, আমি একটু হচ্ছে অত্যাধুনিক চিকিৎসা নিয়ে প্রথমে একটু আলোচনা করে ফেলতে চাই। একটু জানতে চাচ্ছি আপনার কাছে যে হার্ট অ্যাটাক যদি হয়ে থাকে, বর্তমানে আমরা শুনেছি প্রাইমারি পিসিএ নামের একটা অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা আছে। তো একটু প্রাইমারি পিসিআর ব্যাপারে একটু জানতে চাচ্ছি আপনার কাছে। প্রাইমারি, ধন্যবাদ আপনাকে, সুন্দর একটি প্রশ্ন করেছেন। প্রাইমারি পিসিএকে বলা হয় হার্টের হার্ট অ্যাটাকের সর্বাধুনিক চিকিৎসা এবং গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট অফ অ্যাকিউট এসটি লিভারেড এমআই। এটার বাংলা হলো যে ইসিজি করলাম আমরা হার্ট অ্যাটাকের পরে, যে ইসিজিতে একটা ক্রাইটেরিয়া থাকে, আমাদের ইসিজি একটা চেঞ্জ আছে এসটি, ওই যদি এলিভেশন থাকে তাহলে এটাকে অ্যাকিউট এসটি লিভারেড এমআই বলে। সেটার গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হলো প্রাইমারি পিসিএ। এখন এটা আমরা কিভাবে করি? এটা হলো যে আমাদের একজন রোগী যখন বাসায় থাকলো, তার যদি এই কার্ডিয়াক সিমটম দেখা দেয়, তাহলে তাকে দ্রুত হাসপাতালে চলে আসতে হবে। অযথা গ্যাস্ট্রিক মনে করে বা সময় নষ্ট না করে বাসা বসে না থেকে যদি দ্রুত চলে আসতে পারে হসপিটালে। এবং কোথায় আসবে? যেখানে ওই বুকে ব্যথা বা এই সিমটমগুলো দেখা দিলে সাধারণ কোনো ক্লিনিক না, যেখানে কার্ডিয়াক হসপিটাল এবং প্রাইমারি পিসিআই করা যাবে, এই ধরনের সেন্টারে চলে আসতে হবে। এবং আসার সাথে সাথে কী হবে, ইমার্জেন্সিতে আসলে আমরা ইমার্জেন্সি যে যাকে আপনি পেশেন্ট যখন যার সাথে অ্যাটেন্ড করবেন, আমরা বলে ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট, ওখানে আসার সাথে সাথে দ্রুত একটা ইসিজি করে, যদি ইসিজি যদি ডায়াগনোস হয়ে যায় যে এটা এস্টিমেটেড এমআই, তাহলে এটা প্রাইমারি পিসিআই প্রোটোকলে পড়ে যায়। এখন আমি ইসিজি করলাম, ইসিজি করে আমি প্রাইমারি পিসিআইয়ের জন্য পেশেন্টকে কাউন্সেলিং করা এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্সকে কাউন্সেলিং করা এবং দ্রুততম সময়ের মধ্যে ক্যাথ ল্যাব প্রোটোকল অ্যাক্টিভেট করে সেখানে নিয়ে যাওয়া। আচ্ছা, পিসিআই নিয়ে আমি এখানে আপনাকে আরো কিছু প্রশ্ন যোগ করব, তবে এই মুহূর্তে একজন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন। আপনার কাছে নিশ্চয়ই ওনার একটা প্রশ্ন আছে, আমরা একটু প্রশ্নটা নিই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বলতে চাইছিলাম যে জি, শুনতে পাচ্ছি দর্শক। জি হাঁটলে আমি যখন হাঁটি হুম হুম। তখন ওই শরীর দুর্বল হয়ে যায় আর কি, হাঁটা যায় না, কম হয়ে যায়। আপনার বয়স কত এবং স্যার আপনার যদি কোনো প্রশ্ন থাকে ওনার কাছে আপনি প্রশ্নটি করতে ওনার পারেন। প্রশ্নটা আসলে আমি উনি যখন হাঁটেন তখন ওনার হচ্ছে দুর্বল লাগে, বুক দুর্বল লাগে, ধড়ফড় হ্যাঁ। করে। আপনার বয়সটা কত? বয়স হচ্ছে 58। আচ্ছা, 58। 58। আপনি কতটুকু হাঁটলে দুর্বল লাগে বা কতটুকু হাঁটতে পারেন? ধরেন 1-2 মিনিট হাঁটলে। 1-2 মিনিট হাঁটলে। আবার ডায়াবেটিস, হাই প্রেশার এগুলো আছে? হাই প্রেশার আছে বাট ডায়াবেটিস নেই। আচ্ছা, আপনার এই সিমটমটা কার্ডিয়াক সিমটম হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনাকে কার্ডিয়াক ইভ্যালুয়েশন লাগবে। আপনি প্রয়োজনীয় কার্ডিয়াক পরীক্ষা, ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, ইভেন যদি আপনি হাঁটতে পারেন তাহলে ইটিটি, এগুলো প্রাথমিক পর্যায়ে করা। এই ধরনের রোগীগুলো সাধারণত আমরা ক্রনিক করোনারি সিনড্রোম বলি, যেগুলো আস্তে আস্তে হয়, পরে এগুলো লাস্টে অনেক সময় হার্ট অ্যাটাক নিয়ে, অ্যাকিউট হার্ট অ্যাটাক নিয়ে প্রেজেন্ট করে। এই জন্য আপনি ইমিডিয়েট একজন কার্ডিওলজিস্টের কাছে গিয়ে আপনি এটা ইভ্যালুয়েশন করবেন যে এটা কার্ডিয়াকে কোনো সমস্যা আছে কিনা। আমরা প্রাইমারি পিসিআই নিয়ে একটু আগে আলোচনা করছিলাম, তারপর একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এবার আমরা পুনরায় আমাদের আলোচনা একটু ফিরে আসতে চাই। প্রাইমারি পিসিআই নিয়ে আপনি কথা বলছিলেন যে এমার্জেন্সিতে জি, যদি যখন যে কোনো মানুষ যখন দেখবে যে তার কার্ডিয়াক সিমটম আছে, উনি বুঝতে পারবে যে এটা গ্যাস্ট্রিকের ওষুধ বা অন্য কোনো কারণের জন্য অপেক্ষা না করে দ্রুত যে কোনো কার্ডিয়াক রিলেটেড হসপিটাল যেখানে ক্যাথ-ল্যাব ফ্যাসিলিটিস আছে অথবা কার্ডিয়াক সাপোর্টটা দেওয়া যাবে, সেখানে এসে উনি ইমার্জেন্সিতে যাবেন, গিয়ে দ্রুততম সময় একটা ইসিজি করতে হবে এবং ইসিজি করা এবং ইসিজি রিপোর্ট পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু 10 মিনিটস। 10 মিনিটসের মধ্যে সিদ্ধান্ত হবে। এর মধ্যে ডাক্তার সাহেব যখন বুঝতে পারবেন বা কার্ডিওলজিস্টরা বুঝতে পারবেন বা ইমার্জেন্সি ডাক্তার বুঝতে পারবেন যে এটা অ্যাকিউট স্টেরিড এমআই, এটার ডায়াগনোসিস হয়ে গেছে, ওনার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ব্লাড স্যাম্পলগুলো পাঠিয়ে দিয়ে উইদাউট এনি অফিসিয়াল ডিলে রোগীকে ক্যাথ-ল্যাব প্রোটোকলটাকে অ্যাক্টিভ করবে এবং অ্যাক্টিভ করে সরাসরি পেশেন্ট চলে যাবে ক্যাথ-ল্যাবে এবং ক্যাথ-ল্যাবে যাওয়ার রুগী চলে যাবে, রুগীর অ্যাটেন্ডেন্স এবং রুগীকে ব্রিফ করতে হবে যে রুগীটা এটার চিকিৎসা, এটা গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট, এটা আমরা এনজিওগ্রাম করবো, এনজিওগ্রাম করে আমরা যে ব্লক আর্টারি আছে সেটা খুলে দিব, তাহলে রুগীর মাসেলগুলো সাপ্লাই পাবে এবং রুগীটা খুব দ্রুত সুস্থতার মধ্যে ফেরত আসবে। এটা এই ইনফরমেশনটা পেশেন্ট এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্সকে দিয়ে তারপরে আমরা ওখানে গিয়ে প্রাইমারি রিসার্চ সম্পন্ন করে রোগীটাকে হয়তো আমরা পোস্টকাতে রাখবো, ফলো আপে রাখবো, পর্যবেক্ষণ করবো, একে প্রাণ তখন হয়তো বাঁচানো যেতে পারে। আপনি যেটা বলছিলেন যেটা অতি গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা, কিন্তু তবে বাংলাদেশের বাস্তবতাটা কেমন যখন হচ্ছে এই যে হৃদরোগ হাসপাতালগুলোতে, হৃদরোগের যে ডেডিকেটেড হাসপাতালগুলো রয়েছে বা আমি প্রাইভেট সেন্টারগুলোর কথা যদি বলি, সেখানে গেলে তো অনেকটা সময় ব্যয় হয়ে যায় এবং আমরা জানি যে হৃদরোগের বা হার্ট অ্যাটাকের সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে সময়। কোনোভাবে সময় হচ্ছে এখানে ওয়েস্ট করার কোনো সুযোগই নেই। তো সেই ক্ষেত্রে আপনি একটু বাংলাদেশের বাস্তব চিত্রটা একটু যদি এটা আপনার একটা সুন্দর প্রশ্ন, যেটা আমরা সবচেয়ে বেশি ফেস করি যে সময়। টাইম ইজ মাসেল, টাইম ইজ লাইফ। আমরা এই টাইম ইজ মাসেল বলা হয় যে হার্টের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে আপনার মাসেল ড্যামেজ হচ্ছে, এখানে সময় নষ্ট করা যাবে না। এখানে দুইটা দিক থেকে সারা আসতে হবে, পেশেন্ট এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্স, আর প্লাস হলো যে যেখানে যাবেন, যে সেন্টারে যাবেন সেখানে। কারণ আপনি ইমার্জেন্সি থেকে ক্যাথ-ল্যাবে স্টেন্ট ইমপ্লান্টেশন পর্যন্ত, মানে আপনি যখন একদম রিং পরায় দিবেন যেটা স্টেন্ট, তার পর্যন্ত সর্বোচ্চ ইন্টারন্যাশনাল গাইডলাইনের টাইম হলো 90 মিনিটস। এটা বলে ডোর টু বেলুন মিনিটস, বেলুন টাইম। ডোর টু বেলুন টাইম যদি 90 মিনিটস না হলে তাহলে আপনি একটা মানে সমস্যা পড়ে গেলেন বা সফলতা পাওয়া যাচ্ছে না পারফেক্টলি। কিছু কিছু ক্ষেত্রে যখন আমরা ফার্স্ট মেডিকেল কন্ট্রাক্ট থেকে আসি সেটা 120 মিনিট পর্যন্ত আমরা অ্যালাউ করি। তো ওই টাইমটা মেনটেন করতে হবে, এটা ইন্টারন্যাশনাল গাইডলাইন। এই জন্য কোনো সময় নষ্ট করা যাবে না, সময় নষ্ট না করেই এটা চিকিৎসাটা করতে হবে। আচ্ছা, যেহেতু সময়টা এখানে খুব ইম্পর্টেন্ট, যেটা বলছিলেন দ্য গোল্ডেন আওয়ার, 90 মিনিটের মতো, যেটা একটু জানতে চাচ্ছি, ধরুন কারো মাঝরাতে হচ্ছে গিয়ে হার্ট অ্যাটাক বা বুকে ব্যথা শুরু হয়েছে, হাসপাতালটা কিছু দূরত্বে আছে বা যেতে অ্যাম্বুলেন্স আসতে আরও 20-30 মিনিট সময় লাগবে, সেইটুকু সময়টাতে পরিবারের লোকজন যারা রয়েছেন তারা কি করতে পারেন? যদি বোঝা যায় যে এটা কার্ডিয়াক সাবটপ, সেক্ষেত্রে অনেকের বাসায় থাকে না, আমরা কিছু পেশেন্ট বাই খুবই তারা অ্যালার্ট থাকে, বাসায় কিছু অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রাল এই ধরনের কিছু ওষুধ রাখে, যেটা আমরা লোডিং ডোজ হিসাবে জানি, সব খাওয়াই দিই। এটা খেয়ে দ্রুত চলে আসা। এটা যে আমাকে অ্যাম্বুলেন্স কল করবো, অ্যাম্বুলেন্স আসবেন না। কথিত আছে এভাবে, আমাদের টিচাররা আমাদের কাছে পড়াতেন যে হার্ট অ্যাটাক সন্দেহ হলে রুগীকে ডাক্তারকে না ডেকে রুগী কাঁধে করে ডাক্তারের বাসায় চলে যাও, ডাক্তারের চেম্বারে চলে যাও, হসপিটালে চলে যাও। তো এবার দ্রুত আসতে হবে এবং দ্রুত আসার পরে ইভ্যালুয়েশন হবে। এখানে আসার পরে যেটা হয় বিভিন্ন হসপিটালে,
মানুষ যে বাসার কাছে যেটা হয় আছে হসপিটাল চলে গেল, সেখানে যাওয়া যাবে না। আপনি কার্ডিয়াক সন্দেহ করলে কার্ডিয়াকে যাবেন এবং সেখানে আপনি কার্ডিয়াক আছে কিনা সেটা আগে ইভ্যালুয়েট করবেন। আপনি এখন গ্যাস্ট্রিকের চিন্তা বা গ্যাস হয়েছে বা অন্য কোনো রোগ হয়েছে সেটা চিন্তা মাথা না রেখে আপনি আগে ইভ্যালুয়েশন করবেন কার্ডিয়াক প্রবলেম আছে কিনা। কারণ আমরা সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটে কার্ডিয়াক যদি প্রবলেমটা বেশি হয়। তো সেক্ষেত্রে আমি অনেক সময় বলি রোগীদেরকে কাউন্সেলিং করার জন্য যে আমি এখন আপনার সামনে ভালো আছি, কিছুক্ষণ পরে দেখলে যে আমি দুনিয়া থেকে চলে গেলাম, এটাকে হার্ট অ্যাটাক বলে বা কার্ডিয়াক অ্যারেস্ট বলে বা হার্ট অ্যাটাক বলে, এটাই হার্ট সাধারণ কথা। তো এই জন্য টাইম ভেরি ইম্পর্টেন্ট। এখানে 1 সেকেন্ড সময় নষ্ট করা যাবে না, যত দ্রুত সম্ভব হসপিটালে আসতে হবে। আচ্ছা, এবার একটু আমরা জানতে চাই যে নারীদের ক্ষেত্রে যখন হার্ট অ্যাটাকের যে সম্ভাবনাটা আপনি বলছিলেন, তো নারীদের যে লক্ষণগুলো সেটা কিছুটা মৃদু দেখা যায় এমনটা আমি শুনেছি। তো এটা কি আসলে সত্য কিনা যে নারীদের ক্ষেত্রে লক্ষণটা তেমন প্রকাশ না, পায় না? একটু কিছুটা থাকে ডায়াবেটিক রোগী এবং নারী এবং বয়োবৃদ্ধদের ক্ষেত্রে সিমটমটা কিছু থাকে এরকম, যারা হয়তো টায়ার্ড থাকে, অস্থির থাকে, এই ধরনের সমস্যাগুলো তাদের প্রেজেন্ট করে, একটু কিছুটা মৃদু সিমটম নিয়ে আসে। আর ডায়াবেটিক রোগী তো আপনি জানেন ডায়াবেটিক রোগীদের অনেক সময় পেনলেস থাকে এবং তারা হয়তো শ্বাসকষ্টকে সাফোকেশন হয়, ওটাকে গ্যাস ভেবে অনেক সময় ইগনোর করে। এটা আমাদের আমাদের দেশে এটা খুব বেশি হচ্ছে। আর বয়স্কদের ক্ষেত্রে যেটা হয়, একটা বয়স্ক রোগী যখন অ্যাবনর্মাল কার্ডিয়াক সিমটম হিক্কাপ হচ্ছে, এটা কিন্তু কার্ডিয়াক হার্ট অ্যাটাকের কিন্তু একটা অন্যতম, বয়স্কদের ক্ষেত্রে অন্যতম একটা লক্ষণ কিন্তু। আচ্ছা, এখন বর্তমানে অনেকে আমরা আগে ভাবতাম যে হার্ট অ্যাটাকটা আসলে বয়স্কদের রোগ, তরুণদের মধ্যে হয় না, কিন্তু এখন 20 থেকে 30 বছরের তরুণদের মধ্যেও হার্ট অ্যাটাকের প্রবণতা দেখা দিচ্ছে। কেন এমনটা? সেটা অবশ্যই আমি বলবো যে আমাদের লাইফস্টাইল এবং এখন যে আমাদের যে ডিজিটালাইজেশনের যুগ বা আমাদের যে এআইয়ের যুগ যে আসছে, এটার একটা কারণ আমাদের যে জাঙ্ক ফুড হ্যাবিট আর আমাদের যে টোটাল দৈনন্দিন জীবনযাপন আমাদের যেটা ছিল এখন তো সেটা কায়িক পরিশ্রম, খেলার অভাব, তারপরে জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাওয়া, এই জিনিসগুলো সবচেয়ে বেশি হচ্ছে। এবং রাত জেগে এখন ছেলেমেয়েরা হয়তো পড়াশোনা করে অথবা কেউ অন্য কোনো কাজ করেন বা সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত থাকেন, তো স্বাভাবিকভাবে লাইফস্টাইলটা মেনটেন হয় না হতে যেটা হচ্ছে এখন কিন্তু ইয়াংরা বেশি মানে ক্যালোরি লস কম হচ্ছে, মানে ওয়েট গেন বেশি হচ্ছে, প্লাস হলো তাদের হার্ট অ্যাটাক হচ্ছে। আপনি আজকে আপনার এখানে আসার আগেই মানে আজকে ভোরেই আমি 18 বছরের বাচ্চার প্রাইমারি বিশেষ সম্পন্ন করেছি, অনলি 18 ইয়ার্স অফ এজ। তো এটা 20 বছরের কম, যেটা 20 বছরের কম। তো এটা আমি দেখে মানে প্রথম যখন রোগী রিসিভ করি আমরা, তখন আমি খুব হতাশ হয়ে গেলাম যে এই বয়সে এটা হচ্ছে। আমাদের তো এরা আসলে মন খুব কষ্ট হবে আমরা এগুলো, তো এগুলো হচ্ছে এবং এটা খুব র্যাপিডলি হচ্ছে। বয়স্কদের যখন বয়স্কদের যখন হার্ট অ্যাটাক হয় তাকে কিন্তু কিছুটা স্টেবল করা যায়, কিন্তু মানে ইয়াংদের যখন হয় তারা কিন্তু র্যাপিডলি ডিটেরিয়েট করে এবং তাদের ক্ষেত্রে কোনো অবস্থাতে সময় নষ্ট করা যাবে না। এবং আমরা অহরহ পাচ্ছি এবং আপনার যে তথ্য আপনি দিলেন সেটা একদম সঠিক, আমরা ইয়াং বেশি পাচ্ছি এখন। এবং খুব আশা করছি আমাদের আজকের আলোচনার মাধ্যমে যে তরুণরা আজকে আমাদেরকে দেখছেন তারা একটু সচেতন হবেন এই বিষয়ে। আমরা একটু আগে প্রথম অর্ধে কিন্তু আমরা কথা বলছিলাম প্রাইমারি পিসিআই নিয়ে, এবং যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা চিকিৎসা ব্যবস্থা, অত্যাধুনিক একটা চিকিৎসা ব্যবস্থা হার্ট অ্যাটাকের জন্য, সেক্ষেত্রে এখানে একটা প্রশ্ন চলে আসে, আমাদের মতো একটা জনসংখ্যা জনবহুল একটা দেশে এইখানে হাসপাতালগুলো যেখানে রয়েছে, যেখানে সরকারি বেসরকারি দুটো হাসপাতালগুলোতে কেমন উদ্যোগ দেখছেন প্রাইমারি পিসিআই নিয়ে, কেমন কাজ করছেন তারা? প্রাইমারি পিসিআই নিয়ে বেসিক্যালি আমাদের দেশে অ্যাওয়ারনেস না থাকাতে এবং হসপিটালগুলোর মানে ম্যানেজমেন্ট বলেন আর হলো যে সরকারি পর্যায়ে উদ্যোগের অভাবে প্রাইমারি পিসিআই এখনও অনেক পিছিয়ে আছে। আমি যে সেন্টারে কাজ করি পপুলার মেডিকেল কলেজ হসপিটাল, ওটা ওই থিম দিয়ে ধরে হয়েছে যে 24 আওয়ার্স আমরা প্রাইমারি পিসিআই সেবা দেবো। এবং আলহামদুলিল্লাহ আজকে ভোর পর্যন্ত আমরা 11 সেপ্টেম্বর 2025 থেকে আজকে ভোর পর্যন্ত 30 জুন আমরা 230টি প্রাইমারি পিসিআই সফলভাবে সম্পন্ন করেছি। কারণ আমাদের ডেডিকেটেড কার্ডিয়াক টিম অল টাইম রেডি থাকে এবং আমরা ইন হাউস ওখানে অবস্থান করি, আমাদের বাই রোস্টার ডিউটিতে আমরা করি এবং রুগী আসলে আমরা সাথে সাথে সার্ভিসটা দিই যাদের ইন্ডিকেশনের মধ্যে পড়ে যায়। তো আমাদের সরকারি পর্যায়ে এনএসিবিতে সীমিত আকারে হয় আর ওখানে কিছু স্ট্যান্ড ওরা সাপ্লাই দেয় সরকারিভাবে, কিন্তু এটা খুবই সীমিত। আর পেশেন্টদের অ্যাওয়ারনেস না থাকাতে গ্রাম থেকে উপজেলা থেকে জেলা থেকে বিভাগীয় শহর আস্তে আস্তে অনেকগুলো রোগীগুলো প্রাইমারি পিসিআই যে ক্রাইটেরিয়া 12 ঘন্টার মধ্যে আসতে হবে, তারপরে গোল্ডেন আওয়ারের মধ্যে ট্রিটমেন্ট নিতে হবে, এই অ্যাওয়ারনেসটা নেই। না থাকাতে যেটা হয়েছে ডাক্তার সাহেবেরা ইচ্ছা থাকা সত্ত্বেও করতে পারছেন না। এই অ্যাওয়ারনেসটা সবচেয়ে জরুরি যে আপনার হার্ট অ্যাটাক সন্দেহ হয়েছে, আপনি যদি ইসিজি করে দেখবেন যে প্রাইমারি পিসিআই ক্রাইটেরিয়াতে পড়ছে কিনা, পড়লে আপনি প্রাইমারি পিসিআই করে ফেলবেন। এবং কিছু ক্ষেত্রে সমস্যা হয়, একটা রুগী যখন হসপিটালে যায় দেখা যাচ্ছে রুগীর প্রকৃত অভিভাবক নাই, ডিসিশনটা কে দেবেন? কারণ আমাদের দেশের প্রাইভেট সেন্টারগুলোতে প্রাইমারি পিসিআই করার সময় দেখা যায় যে একটা
সিদ্ধান্ত কে বিল নেবেন? বার্ডেন থাকে, মানে এই বিলের টাকাটা কে দিবেন, এই কনসেন্টটা রিটেন কনসেন্ট দিতে হয়, এই কনসেন্টটা কে দিবেন। পেশেন্ট কনফিউজ থাকে, পেশেন্ট অনেক সময় নিজে দিতেও চায় না বা কথা বলতে চায়, বা তার সাথে লিগেল গার্ডিয়ান অনেক সময় আসে না, এটা একটা থাকে। আবার অনেকে বোঝার ইয়ে থাকে যে আমি হার্ট অ্যাটাক করছি, এখনই এনজিওগ্রাম করবো, এখনই প্রাইমারি পিসিআই। এই জিনিসটা এখন কিছুটা আপনাদের মিডিয়াতে আমাদের প্রচারের কারণে অনেকটা আমরা এগিয়ে আসছি। যদি যে কোনো হাসপাতাল কর্তৃপক্ষ মানে খুব ভালোভাবে চায়, সিনসিয়ারলি কাজ করে। এখানে আরেকটা কথা কিন্তু আসে যে আমরা তো ঢাকা শহরে আছি বা শহর কেন্দ্রিক যে হাসপাতালগুলো রয়েছে সেখানেই ঘাটতি আছে, তাহলে গ্রাম অঞ্চলের কি অবস্থা? গ্রামের অঞ্চল ভয়াবহ। বাংলাদেশের মানে বিভাগীয় শহরে সীমিত পর্যায়ে হয়, আর কোথাও কিন্তু জেলা শহরে খুব কম, দু একটা জেলা শহরে হয়, কিন্তু ম্যাক্সিমাম সেন্টারে হয় না। ঢাকা শহরে যতগুলো কার্ডিয়াক সেন্টার আছে অধিকাংশ জায়গায় কিন্তু প্রাইমারি পিসি হয় না। আমাদের মানে অফিস আওয়ারে যদি রোগী যায় হয়তো সেক্ষেত্রে হচ্ছে, কিন্তু অফ টাইমে প্রাইমারি পিসি সরকারি লেভেল এবং আমাদের জাতীয় হৃদরোগ কিছুটা সীমিত আকারে হয়। আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ বা বেসরকারি পর্যায়ে যেগুলো আছে, ইব্রাহিম কার্ডিয়াক বা হার্ট ফাউন্ডেশন, এগুলোতে কিন্তু অফ টাইমে হচ্ছে না। না হওয়াতে হয় কি, এই জিনিসটা আমরা প্রপারলি রোগীদেরকে ওই সেবাটা দিতে পারছি না। এত গুরুত্বপূর্ণ একটা সেবা যা হচ্ছে এখন জি। পর্যন্ত আমরা শুধুমাত্র শহর কেন্দ্রিকে রেখেছি, সেটাই এখনো সীমিত। তাহলে বাংলাদেশের যে প্রত্যন্ত জেলাগুলো রয়েছে সেখানকার অবস্থা আসলেই ভয়াবহ। আমরা আশা করব যে আমরা খুব দ্রুত যাতে সরকারি উদ্যোগে হোক, বেসরকারি উদ্যোগে হোক, সেটা যাতে আমরা সব জেলায় জেলায় পৌঁছে দিতে পারি। এবার একটু আমরা জানতে চাচ্ছি স্যার, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি, যে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে প্রতিরোধটা কিন্তু এখানে সবচেয়ে বড় একটা ব্যবস্থা। তো প্রতিরোধ করবার জন্য আমরা কি করতে পারি? চিকিৎসা তো একটা বেস্ট অপশান, কিন্তু বাট প্রতিরোধ হলো সর্বোচ্চ চিকিৎসা। আপনি রোগ যেন না হয় আমাদেরকে সেদিকে নজর দিতে হবে। রোগ হয়ে গেলে বেসিক্যালি আমি পেশেন্ট হয়ে গেলাম, আমি কিন্তু ড্যামেজ হয়ে গেলাম। এই জন্য হৃদরোগ প্রতিরোধ, হৃদরোগ রিলেটেড যে রোগগুলো আছে এগুলো প্রতিরোধ, যেমন আমার কার্ডিওভাস্কুলার ডিজিজ, স্ট্রোক এটার মধ্যে পড়ে যায়, এগুলো আমাদেরকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, এটা আমরা সবাই জানি। কিন্তু আরও কিছু জিনিস হলো যেমন ধূমপান আপনাকে বন্ধ করতে হবে, ধূমপান একদম কমপ্লিটলি। এবং যারা অ্যাক্টিভ ধূমপান করে তারা তো ক্ষতিগ্রস্ত, প্যাসিভ ধূমপানকারী কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারপরে আপনার উচ্চ রক্তচাপ আছে কিনা, থাকলে নিয়ন্ত্রণ আছে কিনা সেটা জানা উচিত, ব্লাড সুগার কী অবস্থা, কন্ট্রোলে আছে না সেটা জানা উচিত, আমাদের কোলেস্টেরল অবস্থা কি সেটা জানা উচিত, তারপর আমাদের ডায়েট হ্যাবিটকে আমি কী খাচ্ছি সেটা জানা উচিত, আমার পরিশ্রম আমি করছি কিনা, কায়িক পরিশ্রম করছি কিনা, আমি এক্সারসাইজ করছি কিনা সেটা জানা উচিত। স্যার এখানে একটু ইন্টারাপ্ট করছে আপনাকে, উচ্চ রক্তচাপের কথা আপনি বলছিলেন। অনেক রোগী তো দেখা যায় যে উচ্চ রক্তচাপের ওষুধ নিয়মিত খান না, যখন রক্তচাপ বাড়ে তখন খাচ্ছেন, যখন কমে যায় তখন বন্ধ করে দেন। এটা কমন প্রবলেম, উচ্চ রক্তচাপ এবং কার্ডিয়াক। থ্যাংক ইউ, আপনি খুব ভালো কোশ্চেন করছেন। উচ্চ রক্তচাপ এবং কার্ডিয়াক প্রবলেমে রোগীরা যখন থেকে আমি ভালো আছে ওষুধ বন্ধ করে দেয়। কিন্তু আমি সবসময় রোগীদেরকে বলি যে চলবে লেখা ওষুধ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া বন্ধ করবেন না। কারণ এই ওষুধগুলো বন্ধ করে দিলে কী হবে, উনি হয়তো কয়েকদিন সাময়িক ভালো থাকবেন, পরে দেখা গেছে উচ্চ রক্তচাপের ওষুধ বন্ধ করছেন, তারা এটাকে সাইলেন্ট কিলার বলা হয়। আস্তে আস্তে দেখা গেছে কয়েকদিন পরে আসতে তার কিডনি ফেলিয়ার হয়েছে, কিন্তু উনি আর মানতে চাচ্ছেন না, আমি তো প্রেশার ভালো ছিল, আমার কেন কিডনি ড্যামেজ হলো, এরকম নিয়ে আসে এবং হার্ট অ্যাটাক নিয়ে আসছেন। এই জন্য এগুলো বন্ধ করা যাবে না। এগুলো ক্রনিক ডিজিজ, নিয়মিত ফলো আপ এবং ওই সংশ্লিষ্ট ডাক্তার বা স্পেশালিস্ট ফিজিশিয়ানের কাছে গিয়ে এগুলো কনসালটেশন নিতে হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এবার প্রায় শেষ দিকে চলে আসছি যেহেতু, তো ছোট্ট করে একটা প্রশ্ন করেই নিচ্ছি, সেটা হচ্ছে যাদের একবার হার্ট অ্যাটাক হয়ে যায়, সব চিকিৎসা ব্যবস্থার পরে এখন বর্তমানে সুস্থ আছেন, তারপরেও তো তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে যে আবার যদি হার্ট অ্যাটাক হয়, তো সেই রোগীদের জন্য আপনার কী পরামর্শ থাকবে, তাদের লাইফস্টাইলটা কেমন থাকবে বা তাদের যে চিকিৎসা ব্যবস্থা সেটা কেমন হবে? এখন লেটেস্ট যেটা অ্যাডভান্সমেন্ট সেটা হলো যে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন। কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন মাস্ট, এবং এটা আমাদের গাইডলাইন আছে, ইন্টারন্যাশনাল গাইডলাইনে আছে যে আপনি চিকিৎসার পরে আপনি ওষুধ খাবেন এটা না, আপনাকে রিহ্যাবে যেতে হবে। রিহ্যাব কারা করবেন? আপনার ডাক্তার, কার্ডিওলজিস্ট, আপনার সাইকোলজিস্ট, তারপরে পুষ্টিবিদ, এর মধ্যে আপনার যে ডায়েটিশিয়ান যারা আছেন এরা, এবং যদি ডায়াবেটিস থাকে কিছু কিছু এন্ডোক্রাইনোলজিস্ট, এরা মিলে কিন্তু টিম ওয়ার্ক করে। এবং এই রিহ্যাবিলিটেশনটা যদি করা হয় তাহলে রোগী দেখা গেছে যে আপনি যেটা বলছেন যে বারবার সে আতঙ্কগ্রস্ত থাকে, প্যানিক থাকে যে আমার আবার কখন হবে, এই জিনিসগুলো সে কেটে উঠতে পারে। তাকে রিঅ্যাসিওর করা এবং তার মেন্টাল হেলথকে স্ট্রং করা এটা খুবই জরুরি। এবং এটা এই প্রোটোকলে যদি আমরা করে আসতে পারি, এবং এটা কোনো একটা পার্টিকুলার ট্রিটমেন্ট না, এটা গ্রুপ অফ একটা টিমের ওয়ার্ক। এই টিমের ওয়ার্কটা যখন উনি মেনটেন করবে মানে নেবেন, তখন এবং ওদের পরামর্শ যখন নেবেন, উনি ওই যে কার্ডিয়াক শুধু হার্ট অ্যাটাক না, পোস্ট পিসিআই না শুধু, বা যে কোনো কার্ডিয়াক সার্জারির চিকিৎসার পরে ওনার যে সাইকোলজিক্যাল যে সমস্যাগুলো তৈরি হয় সেটা থেকে উনি অনেকটাই
উঠে আসবেন। আর ওনার ডায়েট হ্যাবিট উনি চেঞ্জ করে নেবেন, ওনার এক্সারসাইজ কীভাবে হবে সেটা ওনারা নির্ধারণ করে দেবেন। ডায়েটের ক্ষেত্রে একটা কথা থাকে যে হার্ট অ্যাটাক রোগীদের ক্ষেত্রে তেলের একটা বাধ্যবাধকতা থাকে, কেউ বলেন সরিষার তেল খেতে, কেউ বলেন অলিভ অয়েল খেতে, আসলে কোন তেলটা খাবেন? যেটা আসলে আমাদের দেশে যে ডায়েট নিয়ে যে প্রবলেমটা হয়, যেটা আমি নিজেও ফেস করি, রোগীরা যখন আছে স্যার কী খাবো, আসলে আমরা তো বলে দিই যে কার্ডিয়াক ডায়েট। এখন এই ডায়েটের ব্যাপারটা সবচেয়ে স্পেশালিস্ট ডায়েটিশিয়ান। আমাদের দেশে এখন এই প্র্যাকটিসটা হয় না যে আমরা রোগীর প্রেসক্রিপশন মেডিসিন আমি দেবো, কিন্তু ডায়েটিশিয়ান কিন্তু ডায়েটটা ঠিক করবেন। উনি যখন ডায়াগনোসটা দেখবেন, ফাইন্ডিংসগুলো দেখবেন, ওনার বিএমআই দেখে ওনার সমস্ত ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো অ্যানালাইসিস করে উনি কিন্তু একটা ডায়েট তৈরি করে দেবেন, এবং সেই ডায়েটটা মেনটেন করা উচিত। সেটা ডায়াবেটিক হোক, সেটা কিডনাল হোক, সেটা আমার কার্ডিয়াক হোক বা স্ট্রোকের রোগী হোক। এবং প্রত্যেক রোগীর প্রতি অনুরোধ থাকবে যে আপনি চিকিৎসা পরবর্তী ডায়েটিশিয়ানের কাছে যাবেন, গিয়ে ওনার কাছ থেকে একটা আপনার ডায়েটের পরামর্শ তিনি সেই নিয়ে প্ল্যানটা দিয়ে নেবেন। দেবেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আপনার মূল্যবান সময় আজকে আমাদেরকে দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।